আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আমরা দারুল মুত্তাকিন ফাউন্ডেশন থেকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি সখীপুর টাঙ্গাইল থেকে। সখীপুর টাঙ্গাইলে আমাদের দারুল মুত্তাকিন এই ফাউন্ডেশনটি অবস্থিত। আমরা দারুল মুত্তাকিন পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দিচ্ছি। তো আমি আমার ক্লাসের টপিক বলার আগে আমি যে বিষয়টি আপনার সাথে শেয়ার করতে চাই, ধরেন আপনি আহ মাঠের একটা খেলার মাঠের পাশ দিয়ে বিকেলবেলা যাচ্ছেন, যার সময় আপনি দেখলেন কিছু যুবক বয়সের ছেলেরা মাঠের এক কোনায় বসে আছে। যাদের বসে থাকার কথা, মানে বসে না থেকে এই বিকেলবেলা হয়তো খেলাধুলা করার কথা, কিন্তু তারা দেখলেন যে মাঠের এক কোনায় বসে তারা এরকম করতেছে, ওই মার মার মার, ওই মার ওই মার, কাট কাট, মার মার মার, আর মার। তো যাদের আসলে এই গেমিং বা ফ্রি ফায়ার বলেন বা বিভিন্ন ধরনের গেম যেগুলো বলেন, যাদের এইগুলোর ব্যাপারে একদম ধারণা নাই, তারা আচমকা এই দৃশ্য দেখে অনেক সময় অবাক হয়ে যেতে পারে, হলো কি, এই মার 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 এরকম বলতেছে, এই মোবাইলে এরকম এরকম করতেছে। তো আসলে এটা খুবই অদ্ভুত। তা আমরা এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে ক্রমান্বয়ে যাচ্ছি এবং আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি। আহ, তো এই দৃশ্যটা অবশ্য আমি যেহেতু মাঠের কথা বললাম, এটা ছেলেরা, আমাদের ছেলেরা আসলে নানা কারণে পিছিয়ে পড়ছে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই, বা আমার কিছু ফাইন্ডিংস যেগুলা হয়তোবা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাগ্নে বা ছেলেরা যারা আছে তাদের তাদের এই বিষয়গুলো আমরা যদি একটু নজরে রাখি, যে ফাইন্ডিংস গুলা, তাহলে হয়তোবা এটা কাজে লাগবে। এবং তারা যে বিভিন্ন কারণে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে, জীবনে ক্যারিয়ারে ওরিয়েন্টেড অনেক কিছু চিন্তা ভাবনা করা থেকে পিছিয়ে পড়ছে, এটা আশা করি অনেকাংশে হতে কমতে পারে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই টপিকটা শুরু করি, যে ছেলেরা কেন পড়াশোনায় পিছিয়ে পড়ছে। আমি এখানে যে প্রথমে যে কারণটা দেখেছি সেটা মোবাইল ও প্রযুক্তিতে আসক্তি। মোবাইল ও প্রযুক্তিতে আসক্তি শুধু ছেলেরা না, মেয়েরাও, একথা সত্য। তবে এইখানে যে বিষয়টা সেটা মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের যদি অনেক ক্ষেত্রে আমরা স্বাধীনতার কথা বলতেছি, যে অনেকে স্বাধীনতা, নিজেরা আহ স্বাধীন চেতা হয়ে যাচ্ছে, তারপরেও আমরা যদি আসলে ওভারঅল দেখি যে মেয়েরা এখনো অনেক ক্ষেত্রে তাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তো এই মোবাইল ও প্রযুক্তি, যেমন যদি আমরা স্মার্টফোনের সহজলভ্যতা বলি, যে আমি যখন একটা ছেলেকে, আমার ছেলে, সে হয়তো ক্লাস 8, 9, 10-এ পড়ে, তো সে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন চাইলে বা একটা স্মার্টফোন দাবি করলে আমি সহজে হয়তো দেই, তেমন একটা চিন্তা ভাবনা হয়তো করি না, যে তার হয়তো দিয়ে দিলাম, চাইলেও দিয়ে দিলাম। কিন্তু হয়তো মেয়ের ক্ষেত্রে আমি একটু চিন্তা ভাবনা করি যে ওরে আসলে দিব কি দেব না। এই যে আমরা অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যে স্মার্টফোন সহজেই দিয়ে দিচ্ছি, তা যে সহজেই স্মার্টফোনে পেয়ে যাচ্ছে, চাইলেই পেয়ে যাচ্ছে, আমরা চিন্তা ভাবনা করতেছি না তার পড়ালেখার ক্ষতি হবে কিনা, সে নানা বিষয়ে আসক্ত হয়ে যাবে কিনা, সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম, হোক ইন্টারনেট এবং অন্যান্য বিভিন্ন সাইটে সে আসক্ত হয়ে যাবে কিনা, সেটা আমি কিন্তু চিন্তা ভাবনা করতেছি না। সে আমার কাছে স্মার্টফোন চাইলে আমি সহজে তাকে স্মার্টফোন দিয়ে দিচ্ছি। তো এই স্মার্টফোনের সহজলভ্যতার কারণে, অর্থাৎ সে সহজেই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাওয়ার কারণে সে কিন্তু গেমিং আসক্ত হয়েছে। আমি যে দৃশ্যটির কথা ক্লাসের শুরুতে বলছিলাম, যে সে আসলে সারা দিন দেখা যায় গেম খেলতেছে, মানে সে অবসর সময় বলতে সে গেম গেম খেলতেছে। এবং বিভিন্ন ধরনের ভিডিও গেম আমাদের এখন এই যুবকরা খেলে, অনেক ছোটরাও অনেক অনেক ক্ষেত্রে এই গেমে আসক্ত হয়ে যাচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন সোশ্যাল সাইট গুলাতে তো আছেই, ফেসবুকিং করতেছে, আবার গেম খেলতেছে, মানে সারাদিন তারা বলা যায় যে মোবাইল ফোনে তারা তাদের সময়টা ব্যবহার করতেছে, অপব্যবহার করতেছে। তো আমরা এক্ষেত্রে একটা কারণ বলতে পারি, যে এই যে মোবাইল ফোন প্রযুক্তিতে তাদের আসক্তির কারণ আমরা বলতে পারি যে তাদের অতিরিক্ত আমরা স্বাধীনতা হয়তো দিয়ে ফেলছি। অনেক ক্ষেত্রে আমি মেয়েদেরকে হয়তো একটা নিয়ন্ত্রিত পরিবেশে রাখার চেষ্টা করতেছি। আমি এখনো
হয়তো মেয়েদের ক্ষেত্রে চিন্তা করতেছি, আমরা যারা অভিভাবক আছি তারা হচ্ছে মেয়েরা যেমন সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না, তারা সন্ধ্যার মধ্যে চলে আসতেছে বাসায়। কিন্তু ছেলের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে একটু দেরি হলে আমরা তেমন কিছু বলতেছি না, ছেলে এজন্য। তো এই যে আমরা একটা স্বাধীনতা দিতেছি, ছেলেদের তুলনামূলক যে স্বাধীনতা বেশি দিচ্ছি, এটা কিন্তু তারা আসলে বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে যাওয়ার পিছনে এটা একটা প্রধান কারণ, যে আমরা তাদেরকে আসলে স্বাধীনতা দিচ্ছি। স্বাধীনতার ফলে সে এই যে সন্ধ্যার পরে সে বিভিন্ন জায়গায় বন্ধু মহলে আড্ডা দিচ্ছে, তার এই আড্ডাটা আসলে ভালো বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে নাকি খারাপ বন্ধুদের সাথে, কতগুলো বন্ধু বান্ধব আছে সেটা আসলে আমাদের এই যে এই ডাটাটা আসলে নির্ণয় করা সম্ভব না। আমরা হয়তো জানি না কার সাথে সে মিশতেছে। দু একজনের সামনে হয়তো আমাদের চোখে পড়লেও সব তার যে বন্ধু মহল, তার যে ফ্রেন্ড সার্কেল, তাদের সবাইকে আসলে একজন অভিভাবকের পক্ষে চেনাও অনেক ক্ষেত্রে উম অসম্ভব। এবং যার ফলে সে বন্ধু মহলে যে আড্ডাটা দিচ্ছে সেটা আসলে গঠনমূলক আড্ডা না হয়ে কি ধরনের আড্ডা, এবং সেটা তাকে কোন দিকে ধাবিত করছে, এটা একটা বড় বিষয়। অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে এমন স্বাধীনতা দিচ্ছি যে একটা 8, 9, 10-এ পড়ে বা আরো ছোট 6, 7-এ পড়ে তাকে আমি একটা মোটর সাইকেল আবদার করলে আমি মোটর সাইকেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া আমার হচ্ছে যদি অর্থের কোনো অনটন না থাকে, ছেলে একটা আবদার করছে সেটা আমি দিতে পারি। তবে হচ্ছে যে বিষয়টা, তার এই যে সে মোটরসাইকেল ব্যবহার করার যে তার বিবেকটা, সে কত গতিতে চালাবে, কিভাবে চালাবে। তো বেশিরভাগ দুর্ঘটনা আমরা যদি দেখি, মোটরসাইকেলের যে দুর্ঘটনা এগুলা হচ্ছে এই উঠতি বয়সে যা যুবকরা, আহ কৈশোরে যারা পদার্পণ করেছে এরকম ছেলেরাই হচ্ছে 6, 7, 8, 9, 10 যারা পড়তেছে, এদের হচ্ছে এরকম দুর্ঘটনায় পড়ার দেখা বেশি বেশি দেখা যায়। তাদের হচ্ছে বাইকে যখন উঠে তাদের মধ্যে ওইরকম হিরোইজম বিষয়টা কাজ করে। তারা ওইরকম একটা দেখিয়ে বেড়ায় যে আমরা বাইকে হর্ন বাজানো, এবং অধিক মাত্রায় হর্ন বাজানো বা হচ্ছে হর্ন গুলো অনেক অনেক উচ্চ মাত্রায় করা, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তো আমি যখন সে আবদার করতেছে এবং এই মোটরসাইকেল দিয়ে দিচ্ছি, আলটিমেটলি সে একটা দুর্ঘটনার শিকার হচ্ছে। কিংবা এই মোটরসাইকেল দেওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু মহলে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, মোটরসাইকেল থাকার কারণে সে কিন্তু আসলে রাজনীতিতেও একটা আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ তার একটা মোটরসাইকেল আছে। বিভিন্ন মিছিল মিটিং এ যাওয়ার তার সুযোগ বেশি, তার ডাক পড়তেছে, অমুক ভাই ডাকতেছে। এই বিষয়গুলো কিন্তু আসলে আহ এই মোটরসাইকেল থাকার কারণে, মোটরসাইকেলের মালিক হওয়ার কারণে এই বয়সে তার কিন্তু অনেক বিষয়ই চলে আসতেছে, যেটা হচ্ছে আমরা হয়তো ভাবনায় আনতেছি না। কিন্তু এই যে পিছিয়ে পড়তেছে, সে পড়ালেখা করতেছে না, তার একটা অন্যতম কারণ এটাও হতে পারে যে আমি তাকে অধিক স্বাধীনতা দিচ্ছি, যা সে আবদার করতেছে তাকে আমি দিচ্ছি। এরপরে যে আমি পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে পেশাগত দিক নির্দেশনার অভাব। এখন একজন শিক্ষার্থী, পড়াশোনা একজন ছেলে, সে পড়াশোনা করে আসলে কি করবে, মানে সে কি চাকরি করবে, তার চাকরি কোনো নিশ্চিত চাকরি আছে কিনা, বা আমি কি করব, এরকম একটা বা বিভিন্ন রকম পেশা সম্পর্কে তার কিন্তু ওরকম ধারণাও নেই। অর্থাৎ আমরা যেমন বলি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো এই কিছু পেশার মধ্যে যে আমরা একটা সীমাবদ্ধ আছি, তার যে আসলে আরো অনেকগুলো পেশা যুক্ত হওয়ার তার সুযোগ আছে, তার দক্ষতা বৃদ্ধির সুযোগ আছে। এইরকম আসলে তার আমরা লক্ষ্যটা আমরা বলতে পারতেছি না, তাকে লক্ষ্যটা ঠিক করে দিতে পারতেছি না, বা তার সামনে তুলে ধরতে পারতেছি না। সেটা আমাদের হচ্ছে যে কোনো কারণেই হোক, সেটা আমাদের যে আমরা বলি আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি হোক, আমাদের নিজেদের শিক্ষকতার ত্রুটি হোক, যে কোনো কারণে হোক, বাস্তবতা এটাই যে আমরা তাদের সামনে একটা লক্ষ্য, একটা স্বপ্ন, কিংবা তার দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন দক্ষতা যে স্কিল নিয়ে সে কাজ করতে পারে, এবং সে স্কিল নিয়ে বিভিন্ন স্কিলে যখন স্কিলড হবে, সে দক্ষ হবে, তখন যে আসলে তার চাকরির চিন্তা করতে হবে না। সে তার ওই স্কিলের জন্য সে একটা কাজ বেছে নিতে পারবে, এবং একটা চাকরি এর সে এন্টারপ্রেনিউর অথবা উদ্যোগী উদ্যমী উদ্যোক্তা হওয়ার যে সুযোগ সৃষ্টি হবে, সেই বিষয়গুলো আমরা হয়তো অনেক ক্ষেত্রে স্পষ্ট করতে পারতেছি না তাদের সামনে। ফলে তারা মনে করছে এই পড়াশোনা করে আসলে কি হবে, আমার হয়তো চাকরি নিতে হবে, চাকরি নিতে গেলে আবার হয়তো ঘুষ দিতে হবে, নানান বিষয়, মানে নানান ভাবে আমি আসলে এই পড়াশোনাটাকে অ্যাভয়েড করতেছি, পরিহার করতেছি। এরপরে যে আমি এই পয়েন্টটা এখানে আলোকপাত করেছি সেটা হচ্ছে রোল মডেলের অভাব।
আমার সামনে আমি একজন ছেলে, আমি একজন যুবক, আমার সামনে আসলে রোল মডেল কে হবে, কাকে আমি কোনো খেলোয়াড়, কোন একটা হিরো নায়ক, কাকে আমি আসলে রোল মডেল হিসেবে দেখতেছি, আমার মনে হয় ওইরকম একজন রোল মডেল আমি হয়তো ফিক্স করতে পারি নাই এখন পর্যন্ত। আমি হচ্ছে এরকম খেলোয়াড় বা হচ্ছে বিভিন্ন রকম কাউকে রোল মডেল হিসেবে নিচ্ছি, অথবা আমি যদি ওই যে আমার ব্যয়িকের কারণে বা বিভিন্ন কারণে যদি আমি রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে থাকি, তাহলে হয়তো আমি কোনো আমার রাজনৈতিক বড় ভাইকে রোল মডেল হিসেবে দেখতেছি। সেটা আমার আসলে পড়াশোনার মধ্যে রাখতেছে না, পড়াশোনা থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটাই ভাবনার বিষয়। তো এইখানে আমার যে কাজ করতেছে, যে বিষয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আমি একটু হিরোইজম দেখাচ্ছি, বাইক নিয়ে চলতেছি, একটু পাওয়ার দেখাচ্ছি, এদিক সেদিক ঘুরতেছে, এই যে একটা হিরো হিরো ভাব, হিরোইজমের বিষয়টা এখানে চলে আসতেছে। আর আমি হচ্ছে এই ক্রমাগত এরকম আড্ডার ফলে আমার হচ্ছে এবং কাদের সাথে আড্ডা দিচ্ছি, একটা গ্যাং তৈরি হচ্ছে, আমি অনেক সময় কিশোর গ্যাং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ করতেছি। তাহলে আমি কিশোর গ্যাং এ জড়িয়ে পড়তেছি কিনা, কার সাথে চলাফেরা করতেছি, এটা একটা বিষয়। আমার মধ্যে ওইরকম একটা রোল মডেল আমার মধ্যে আসেনি, বা আমি লেজুর ভিত্তিক রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি যুক্ত হয়ে যাচ্ছি। যখন আমি শিক্ষার্থী হিসেবে রাজনীতি যুক্ত হলাম, তখন আমার একটা বিষয় একটু ভাবা দরকার, সেটা হচ্ছে আমি মানে মিটিং মিছিলে ডাক পড়তেছে, আমার বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি শক্তি হিসেবে কাজ করতেছি, কারো শক্তি বৃদ্ধিতে কাজ করতেছি, সেটা আমার আসলে ক্যারিয়ারে কতটুকু প্রভাব পড়তেছে। সেখানে যে আমি যে মিটিং মিছিল মারামারি এগুলো করতেছি, সেটা আসলে আমাকে এই যে পথ পরিক্রমা বা এখানে যে আমার বেড়ে ওঠার, পদোন্নতি হওয়ার, বড় রাজনীতিবিদ হওয়ার যে পথ পরিক্রমা, সেটা আমি আসলে কিভাবে দেখতেছি, যে সেটা আমি ধরে ধরে একজনের ধরে ধরে একজনের সাথে চলে চলে এই এই বিষয়টা কি আমার মধ্যে আসতেছে কিনা, আমি আসলে একটা লেজুর ভিত্তিক রাজনীতি উম, পড়ে যাচ্ছি কিনা, লেজুর ভিত্তিক রাজনীতির মার প্যাচে পড়ে যাচ্ছি কিনা, সেটা একটা দেখার বিষয়। আমি এরপরে যে পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে পরীক্ষা ভীতি ও চাপ। উম, আমি ধরেন দীর্ঘদিন ক্লাসের বাইরে, আমি ছেলে মানুষ, এদিক সেদিক ঘুরি, আমার বাইক আছে, আব্বা আম্মু বললে আমি ক্লাসে যাই বা যাই না। এখন কয়েকদিন পরে ক্লাসে গেলে আবার যদি শুনি সামনে একটা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বাই এই, তো আমি জানি যে আমি ক্লাসে ঠিক মতো আসি না, হুট করে আমার এই যে পরীক্ষা দেওয়া, এখানে একটা ব্যর্থ হওয়ার ভয়, যে আমি জানি নিশ্চিত ফেল, তো এই ফেল কেন করব, বা এরকম এই যে পরীক্ষা থেকে একটা সরে আসা। তো আসলে আমরা যদি আমাদের উপস্থিতি যদি ঠিক না থাকে, অর্থাৎ আমরা যদি ক্লাসে আমাদের নিয়মিত না হয়, তাহলে কিন্তু আমাদের আসলে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ার একটা হয়। যদি আমরা কাউকে দেখি, কোনো শিক্ষার্থীকে, অভিভাবকদের সচেতনতার জন্য বলবো যে আমি যদি কোনো শিক্ষার্থী, কোনো আমার ছেলে মেয়ে, তারা যখন রানিং পড়াশোনা মানে অধ্যয়নরত আছে, এমন অবস্থায় যদি তারা আসলে এরকম কয়েকদিন ক্লাসে না যায়, এই বিষয়টা একটু নজরদারির মধ্যে আনা যায় কিনা, যে এই যে একটা অনীহা সৃষ্টি হবে, কিছুদিন গেল না কোনো কারণে, তারপরে এরকম করতে করতে একটা অনীহা সৃষ্টি হতে পারে, ফলে তাকে পুনরায় পড়াশোনায় ফেরা, এটা তার জন্য কঠিন হয়ে যেতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের অবসরে যে ভুল ব্যবহার, আমরা যে অবসরটুকু পাচ্ছি, যে সময়টুকু পাচ্ছি, আমি সেটা আসলে যে আমরা ছেলেরা সেটা আসলে কোন দিকে দিচ্ছি। এই যে বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা গেমিয়ে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আড্ডা দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোটর সাইকেল নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। এই যে আমার সারাদিনে কর্মকাণ্ডগুলো, আমার স্কুল বন্ধ আছে 1 মাস, 1 মাস যদি আমি শুধু এগুলোই করি, তাহলে আমার আউটপুটটা কি? তা সেক্ষেত্রে আমার আসলে, আমি তো একটা ট্র্যাকে নাই, আমি আউট অফ ট্র্যাকের বাহিরে আছে, আমি হচ্ছে এইভাবে আমাদের সময় অপচয় করতেছি। তো অবসরগুলো আমি এইভাবে কাটাচ্ছি। তো অবশ্যই আসলে এই যে ভুল ব্যবহার, সেটাও কিন্তু আমাদের পিছিয়ে পড়ার একটা বড় কারণ। আর এরপরে আমি যেটা বলতে চাই যে আমাদের মোটিভেশন বা প্রেরণা বা উৎসাহের অভাব। আমরা যখন আসলে কেউ কোনো কারণে এরকম পিছিয়ে পড়তেছে, তাকে আমরা ওই রকম টেক কেয়ার করে যত্ন নিয়ে তাকে আমরা উৎসাহ দিচ্ছি কিনা, তাকে ওই মোটিভেশন দিচ্ছি কিনা, বারবার বুঝিয়ে বলতেছি কিনা, এবং তাকে সামনে চলার, আবার একটু পড়াশোনায় ফেরার এই চেষ্টাটা আমরা করতেছি কিনা। কোনো দিকে এক আসক্ত হয়ে গেছে, সেখান থেকে তার পরবর্তী কাউন্সিলিং এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটা আমরা কিভাবে করতেছি। তার সাথে শুধু মানে ওরকম রাফ বিহেভ করতেছে, মানে তাকে খারাপ ভাবে সবসময় মারধর করতেছি বা করতেছি, বা
বকাঝকাই করতেছে নাকি একটু বুঝিয়ে সুঝিয়ে বিভিন্নভাবে চেষ্টা করতেছি আমি যে তার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা যায় কিনা, তাকে এই আসক্তি থেকে ফিরিয়ে আনা যায় কিনা, তাকে পড়াশোনায় নিয়মিত করা যায় কিনা, সুস্থ ধারার জীবনে ফিরিয়ে আনা যায় কিনা। এই বিষয়গুলো আসলে ভাবনার বিষয় যে আমি কিভাবে কাজ করতেছি, তাকে প্রেরণা বা উৎসাহ দিচ্ছি কিনা। এখন আমি ছোটবেলা থেকেই এই পড়াশোনাকে চাপ হিসেবে দেখতেছি যে আমার পিছনে অনেক গাদা গাদা বই থাকবে। আমি হ্যাঁ, কষ্ট করে যাবো কিন্ডারগার্টেন বা হচ্ছে এই যে আমি চাপ নিয়ে বড় হইছি। আমার সামনে ওরকম কোনো লক্ষ্য নেই যে পড়াশোনা একটা চাপ চাপ। তো আমি এই যে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমার হচ্ছে তারপরে আমার দক্ষতা চাকরির অনিশ্চয়তা কি করব না করব শুধু শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হব, শুনি মেডিকেলে অনেক পড়াশোনা। এই বিভিন্ন বিষয় আমি আসলে ছোটবেলা থেকে যে আমার সামনে একটা বিভিন্ন বিষয় উন্মোচিত হবে এরকম বিষয়টা না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তেছি। তো এইখানে যে বিষয়টা যে আমরা ছেলেরাই শুধু পিছিয়ে পড়ছি তা নয়, আমরা নানা কারণে মেয়েরাও পিছিয়ে পড়তেছে। তবে ছেলেদের তুলনামূলক হারটা অনেক ক্ষেত্রে বেশি। আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি তাহলে দেখি যে হচ্ছে গ্রামীণ প্রতিষ্ঠান বা শহরের প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে দেখি যে একটা ক্লাসে ১ থেকে ১০ রুল, রুলের মধ্যে ছেলেরা কেউ নাই। তারা ১০ এর বাহিরে। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। তো মেয়েরা আমার যেটা মনে হয় এখানে যে পয়েন্টটা যে মেয়েরা অনেক ক্ষেত্রে এখনো একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু আমরা ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা স্বাধীনতা দিয়ে দিচ্ছি, সেটা তাদের ইচ্ছা অনুযায়ী অথবা আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তো তাদের মধ্যে একটা নিয়মতান্ত্রিক যে ভাব সেটা আমরা নিয়ে আসতে না পারার কারণে আমাদের হচ্ছে ছেলেরা ক্রমান্বয়ে পিছিয়ে পড়তেছে, এবং এটা খুবই একটা উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে এখন আপনি একজন ছেলেকে আসলে মানুষ করবেন, তো সেক্ষেত্রে যে এত বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তাকে আমার মোবাইল ফোন না দিলেও আমি মোবাইল ফোন দিব না তাকে, সে হাই স্কুল লেভেলে পড়ে, তাকে আমি মোবাইল ফোন দেব না, কিন্তু না দিয়ে তাকে আমি কিভাবে বুঝিয়ে বলবো এবং এই মোবাইল ফোনের পরিবর্তে তাকে আমি কি কি কার্যক্রমে ওই সময়টা সে নিযুক্ত থাকবে নিজেকে এবং বিনোদন পাবে, খেলাধুলা হোক এবং ইনডোর বিভিন্ন গেম হোক, আউটডোর গেমস হোক। তো এইগুলা আমি কিন্তু চেষ্টা করতে হবে আমার অভিভাবক হিসেবে, এবং শিক্ষকদেরও এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। তবে আমরা আশা করি ইনশাল্লাহ আগামীর প্রজন্ম সুন্দর হবে, আমরা একটি সুন্দর আগামী গড়তে পারবো ইনশাল্লাহ। আর আমাদের এই ছেলে মেয়েদের তাদেরকে সুপথে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো এখানে রোল মডেল হিসেবে যে পয়েন্টটা ছিল, রোল মডেল হিসেবে আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমাদের সাহাবাদের জীবনী এবং এই মনীষীদের জীবনী যারা ভালো ভালো কাজ করে গেছে তাদের হচ্ছে আমরা জীবনীগুলো তাদের অধ্যয়ন ছোটবেলা থেকে এটা চর্চা করতে পারি, যে ছোটবেলা থেকে যদি তারা এগুলো অধ্যয়ন করে, তারা এগুলো পড়াশোনা করে, যে তাদের মধ্যে আসলে একটা অন্যরকম একটা গোল সেট হবে। তারা দেখবে যে সময়টা কিভাবে ব্যয় করতে হয়। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।